আজ আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমেই মুঘল সাম্রাজ্য পড়তে গেলে মুঘল কারা আমাদের জানতে হবে। তাহলে মুঘলরা যদি আমি এক কথায় বলতে চাই যে মুঘল কারা, তখন তো বলতে হবে যে মঙ্গোল নেতা চেঙ্গিস খান এবং অন্যদিকে তুর্কি নেতা তৈমুরলংয়ের বংশধরদের আমরা মুঘল বলে জানি। এটা গুরুত্বপূর্ণ, এখানে লেখা আছে। এবার তোমরা দেখতে পাবে যে ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। সালটা পড়ে নেবে ১৫২৬ থেকে ৩০ খ্রিস্টাব্দ। তৈমুরলং ও বাবর সম্পর্কে এখানে দেয়া আছে, একটু একটুখানি তোমরা দেখে নেবে। তার নিচের দিকে ইম্পর্টেন্ট হলো দাগ দেয়া আছে, দেখো ১৪৯৪ খ্রিস্টাব্দে তৈমুরীয় বংশের বাবর মাত্র ১২ বছর বয়সে ফরগনা প্রদেশে শাসনভার পান। পরবর্তীকালে মধ্য এশিয়ার রাজনীতিতে উজবেক ও সফাভিদের মতো সাফল্য না পেয়ে বাবর অবশেষে ভারতবর্ষের দিকে অগ্রসর হন। এবার তোমাদের মনের প্রশ্ন রাখতে পারে যে উজবেক বা সফাভি কারা? তাহলে এর পাশে লেখা আছে, তোমরা দেখে নিতে পারো সফাভি কারা। সফাভিরা ছিল ইরানের একটি রাজবংশ। খ্রিস্টীয় ১৬শ শতক থেকে ৮ম শতক পর্যন্ত তারা শাসন করে। উজবেক কারা? উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি। খ্রিস্টীয় ১৬শ শতক থেকে ৮ম শতকের মধ্যে তারা মধ্য এশিয়ার একাধিক রাজ্য গড়ে। পরের পাতায় বাদশাহ করা। বাদশাহ বলতে গেলে এখানে তো আমরা যেমন আ দিল্লি সুলতানিতে আমাদের যে সর্বের সর্বা রাজারা ছিল তাদের আমরা সুলতান বলে ঘোষণা করেছি। কিন্তু মুঘল সাম্রাজ্যে সুলতান বলতে আমরা এখানে বোঝানো হয়েছে যুবরাজদের সুলতান বলা হতো। ঠিক আছে? এখানে যুবরাজদের সুলতান হিসাবে ধরা হয়। সুলতান মানে এখানে কিন্তু রাজা বা সম্রাটকে ধরা হয় না। বুঝতে পেরেছ? এখানে বাদশাহ বা সার্বভৌম শাসকটা দেয়া আছে। বাদশাহ বা সার্বভৌম শাসক আমি দাগ দিয়েছি। তোমরা দেখে নিতে পারো। পরের পাতায় পরের পাতায় আছে মুঘল সাম্রাজ্যের স্থাপন, বিস্তার ও যুদ্ধ ও মৈত্রী। ঠিক আছে? এখানে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে পড়ছে তোমার পানিপথের প্রথম যুদ্ধ। বাবর আফগান শক্তিকে পরাজিত করেছিল। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং আফগানদের মধ্যে ১৫২৬ খ্রিস্টাব্দে। আফগানরা ছাড়াও এই সময় ভারতবর্ষের আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক গোষ্ঠী ছিল রাজপুতরা। রাজপুত শক্তিও বাবরদের কাছে পরাজিত হয়। পরবর্তীকালে রাজপুতরা মুঘলদের প্রতি আনুগত্য দেখিয়েছিল। বুঝতে পেরেছ? টুকরো কথা মুঘল রণকৌশল। মুঘল রণকৌশল বলতে কী বোঝো? পানিপথ বা খানোয়ার যুদ্ধে বাবরের রণকৌশল একদিকে কামান বা বন্দুকধারী সৈন্য বা অন্যদিকে দ্রুতগামী ঘোড়সওয়ার তীরন্দাজ বাহিনী, এই দুয়ের যৌথ আক্রমণের ওপর নির্ভরশীল ছিল। ঘোড়সওয়ার বাহিনীর একটি অংশ শত্রুপক্ষকে দুই পাশ আর পিছন দিক থেকে আক্রমণ করত এবং কামান ও বন্দুকধারী সৈন্যরা সামনে থেকে গোলাগুলি বর্ষণ করত। একসাথে এই দুই রকম আক্রমণে শত্রুপক্ষ যখন দিশেহারা, তখন বাকি ঘোড়সওয়াররা সামনে থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিত। এই রণকৌশল ব্যবহার করে তুরস্কের অটোমান তুর্কি সেনাবাহিনী ১৫১৪ খ্রিস্টাব্দে চলদিরানের যুদ্ধে পারস্য দেশের রাজশক্তি সফাভিদের সেনাবাহিনীকে পরাস্ত করে। আবার অটোমানদের কাছে শিখে একই কৌশল অবলম্বন করে ১৫২৮ খ্রিস্টাব্দে জামের যুদ্ধে সাফাভিরা উজবেকদের হারিয়ে দেয়। ঠিক আছে? এবার আমরা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন বলতে গেলে খানোয়ার যুদ্ধ আমাদের পড়তে হবে যে কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে খানোয়ার যুদ্ধ হয়েছিল। খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়? মেওয়ারের রানা সংগ্রাম সিংহ রাজপুতের নেতৃত্ব দেন এবং যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ ধর্মের লড়াই। তাহলে কাদের মধ্যে হয়েছিল? মেওয়ারের রানা সংগ্রাম সিংহর সঙ্গে বাবরের মধ্যে খানোয়া যুদ্ধ হয়েছিল। পরের পাতায় একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কী আছে? পরের পাতায় আছে ঘরগড়ার যুদ্ধ। ঘরগড়ার যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঘরগড় যুদ্ধ হয়েছিল আফগানদের বিরুদ্ধে। বাবর এই যুদ্ধ করেন। তবে আফগানদের সঙ্গে যোগ দিয়েছিল বাংলার শাসক নসরত শাহ। এই যুদ্ধে জিতলেও বাবর বিহারে পাকাপাকি অধিকার কায়েম করতে পারেনি। হয়ে গেল মুঘল উত্তরাধিকার নীতি। এবং মুঘল উত্তরাধিকার নীতিতে আমাদের যেখানে দাগ দিচ্ছি সেগুলো তোমরা দেখে নেবে। বাবরের পুত্র কে ছিল? বাবরের পুত্র এখানে হুমায়ুন। জানো তো বাবরের পুত্র হুমায়ুন। তৈমুরীয় নীতিতে মোতায়েব উত্তরসূরির সঙ্গে অঞ্চলে ভাগ করার প্রথা ছিল। হুমায়ুন কিন্তু তা মানেননি। এখানটা দেখে নেবে। এখানটা গল্পটা পড়ে নেবে। এখানে আসছে মুঘল আফগান দ্বন্দ্ব। মুঘল আফগান দ্বন্দ্ব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে? যেখানেগুলো দাগ দিচ্ছি সেখানগুলো তোমাদের দেখতে হবে। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নিচে আসছে শেষ শাহের সংস্কার। শেষ শাহের সংস্কার বড় প্রশ্ন বা টিকা হিসাবে তোমাদের পড়তে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে তোমাদের ৫টা পয়েন্ট দেওয়া আছে। তোমাদের ৫টা পয়েন্টই কী করতে হবে? মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে? পরের পাতায় আমরা আকবরের সম্পর্কে কিছু জানবো। আকবর যখন শাসনভার পেলেন, আকবর শাসনকাল ১৫৫৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ। তখন তার বয়স ছিল ১৩। অর্থাৎ তখন তিনি তোমাদেরই বয়সী। ভেবে দেখো এই বয়সে সাম্রাজ্য চালানো কি
কতই কঠিন কাজ। আকবরের সাহায্য করেছিলেন তার অভিভাবক বৈরাম খান। তার আকবরের অভিভাবক কে ছিলেন বৈরাম খান। ১৮ বছর বয়সে আকবর সম্পূর্ণভাবে সাম্রাজ্য দায়িত্ব নেন। কিন্তু সে তো পরের কথা। যখন তিনি প্রথম সিংহাসনে বসেন তখন দিল্লিতে শের শাহের একটা আত্মীয় আফগান শাসন ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিলেন। তার নাম আদিল শাহ। তার প্রধানমন্ত্রী ছিলেন হিমু। তাহলে আদিল শাহর প্রধানমন্ত্রী কে ছিলেন? হিমু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈরাম খানের সাহায্যে আকবর ৫৫ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আফগানদের হারিয়ে দেয়। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কে কে করেছিল? বাবর করেছিল। আর পানিপথের দ্বিতীয় যুদ্ধ কে করেছিল? আকবর। আকবরদের সঙ্গে কাদের? আফগানদের হয়েছিল ১৫৫৬ খ্রিস্টাব্দে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। মুঘলদের মেওয়ারের অভিযানটা পড়বে। এখানে তোমরা একটা যুদ্ধের কথা পড়বে, হলদিঘাটির যুদ্ধ। হলদিঘাটির যুদ্ধ ১৫৭৬ খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে। আকবর রানা প্রতাপকে হারিয়ে দিয়েছিলেন, এটা দেখে নেবে। এখানে কত সৈন্য কাজ করেছিল? মানসিংহকে ৫,০০০ সৈন্য সমেত রানা প্রতাপের বিরুদ্ধে পাঠান, এখানটা দেখে নিলে। গুরুত্বপূর্ণ কোশ্চেন। আকবরের নবরত্ন বা রাজা বীরবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টিকা হিসাবে, শর্ট কোশ্চেন হিসাবে ২ নম্বরের, ঠিক আছে। আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে ৯ জনকে একত্রে বলা হতো নবরত্ন। এদের মধ্যে একজন ছিলেন রাজা বীরবল। বীরবলের বুদ্ধির অনেক গল্পই হয়তো তোমরা পড়েছো। তার অনেকটা গল্পকথা হলেও বীরবল কিন্তু সত্যিই খুব বুদ্ধিমান ছিলেন। বীরবলের জন্ম হয় মধ্যপ্রদেশের একটি ব্রাহ্মণ পরিবারে। তার নাম ছিল মহেশ দাস। তাহলে বীরবলের আসল নাম কি ছিল? মহেশ দাস। তার বুদ্ধির জোরেই তিনি আকবরের সভায় স্থান পেয়েছিলেন। আকবর তার নাম দেন বীরবল। এখানে বীর এবং বল শব্দটি বুদ্ধির জোর বোঝাতে ব্যবহার করা হয়। তাকে রাজা উপাধিও দেওয়া হয়। আকবরের সময় তিনি ওয়াজির ই আজম বা প্রধানমন্ত্রী হন। তাহলে আকবরের সময়ে প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করা হয়? তাহলে এক কথায় উত্তর হবে কাকে? উত্তর হবে মহেশ দাস বা রাজা বীরবল, ঠিক আছে। এবার আবুল ফজল বা আব্দুল কাদির বদায়ুনির কথাটা একটু পড়ে নেব। আকবরের আমলে এক বিখ্যাত বৈদিক ছিলেন আবুল ফজল, ঠিক আছে। তার লেখা হলো আকবরনামা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আব্দুল কাদির বদায়ুনি মুনতাখাব ই ও তারিখ, তার লেখা বই, গ্রন্থ। এখানটা তোমরা রিডিং পড়ে নেবে, ঠিক আছে। নিচে আছে আকবরের মৃত্যু কবে হয়, সালটা তোমরা দেখে নেবে। পাশের পাতায় কী আছে? পাশের পাতায় আকবরের উত্তরসূরি কে ছিলেন? আকবরের উত্তরসূরি হিসেবে জাহাঙ্গীরকে ধরা হয়। জাহাঙ্গীরের সময়টা দেখে নেবে। জাহাঙ্গীরের সময় তোমরা একটা কথা পড়বে, এখানে ১২ ভূঁইয়া বই একটা জিনিস তোমরা পাবে। ১২ ভূঁইয়া হলো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যেমন তোমরা কি বলবে যে বাংলার স্থানীয় হিন্দু জমিদার বা আফগানরা মুঘলদের বিরুদ্ধে বারবার বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহীরা একসঙ্গে ১২ ভূঁইয়া বলা হতো, ঠিক আছে। এদের মধ্যে কে ইম্পর্টেন্ট ছিলেন? প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈসা খান প্রমুখ উল্লেখযোগ্য ছিল। তাহলে ১২ ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ভূঁইয়া কারা ছিল? পরীক্ষায় কিন্তু আসে, তোমাদের কিন্তু এটা পড়তে হবে, ঠিক আছে। এখানে বল্ক বা বদকশানটা তোমরা একটুখানি এটা পড়ে নেবে, ঠিক আছে। শাহজাহানের শাসনকালটা দেখে নেবে। এবার তোমরা এখানে ঔরঙ্গজেবের শাসনকালটা এখানটা করে দেখে নেবে, ঠিক আছে। আর দার্শিকো বা অন্য ভাইদের হটিয়ে ঔরঙ্গজেব বাদশাহ হয়েছিলেন, ঠিক আছে। শাহজাহানের জীবনের শেষ দিকটা তার ছেলেদের মধ্যে সিংহাসনের লড়াই হয়েছিল। তাদের মধ্যে দাহশিকোহ বা অন্য ভাইদের হাঁটিয়ে ঔরঙ্গজেব কি সিংহাসনে বসছিলেন। তার সময়কাল ১৬৫৮ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ, ঠিক আছে। এখানটা দেখে নেবে। এখানে যেটা দাগ দিচ্ছি সেগুলো একটু দেখে নেবে। পরের পাতায় যাই। পরের পাতায় আমাদের আছে মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক, বড় প্রশ্ন হিসাবে তোমরা এটা করে রাখবে। তোমাদের এই বড় কোশ্চেন হিসাবে এটা আসতে পারে। প্রায় বেশিরভাগ স্কুলেই এই কোশ্চেনটা বারবার আসে, ঠিক আছে। মুঘল ও রাজপুতদের মধ্যে সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। পরের পাতায় চলে যাই। পরের পাতায় এখানে কি আছে? এখানে মাওয়ার বলে একটা আছে, এখানটা একটু দেখবে। রাজস্থানের ভাষায় ওয়ার শব্দের মানে বিশেষ অঞ্চল। মাওয়ার শব্দটি এসছে মরুওয়ার বা মরু অঞ্চল কথাটি থেকে, ঠিক আছে। এখানে তো আলোচনা করবে মুঘল রাজশক্তি বা দাক্ষিণাত্য, এখানটা রিডিং পড়বে। সালগুলো ইম্পর্টেন্ট, সালগুলোর কাছে দেখবে। এইখানে ১৬৩৬ খ্রিস্টাব্দের মধ্যে আহমেদনগর রাজ্যটি মুঘলদের দখলে আসে, এখানটা পড়ে নেবে। এই বছরই শাহজাহান বিজাপুর বা গোলকুন্ডার সঙ্গে চুক্তি করে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। হলো আমাদের পরের পাতায় কী আছে? পরের পাতায় দাক্ষিণাত্য কত টিকা হিসাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ধরো পড়ে গেছে। দাক্ষিণাত্য কত প্রত্যেক
স্কুলে প্রায় পড়ে। দাক্ষিণাত্যের ক্ষত ঔরঙ্গজেবকে নিয়ে বা ঔরঙ্গজেবের এর মধ্যে আছেন। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিল যে দক্ষিণী রাজ্যগুলি জয় করতে পারলে সেখানে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে। তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিজাপুর, গোলকুন্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বড় আগে কখনো হয়নি। কিন্তু বাদশাহ যা ভেবেছিলেন তা হলো না। তার বদলে বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হলো। দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সরল না। মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হলো। 25 বছর ধরে যুদ্ধ করে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যে মারা গেলেন। কবে মারা গেলেন? 1707 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এখানে বাদশাহী শাসন, প্রশাসনিক আদর্শ হিসাবে দীনি ইলাহি তোমাদের পড়তে হবে। বরকস হিসাবে তার মধ্যে সুহিকুলটা তোমরা মুখস্থ করে তার সঙ্গে যদি এই লাইনটা যুক্ত করে যাও, এই আদর্শের ভিত্তিকে আকবর একটি ব্যক্তিগত মহারাষ্ট্র গড়ে তুলেছিলেন যাকে বলে দীনি ইলাহি। তাহলে সেটা তোমার বড় কোশ্চেন হিসাবে তুমি সুহিকুল তোমাকে টিকা হিসাবে করতে হবে, দীনি ইলাহি তোমাকে টিকা হিসাবে করতে হবে। এখানে সুবাটা পড়বে। ঠিক আছে? প্রদেশগুলোকে আকবরের সময় সাম্রাজ্যের কয়েকটা প্রদেশে ভাগ করা হয়, সেই প্রদেশগুলোকে সুবা বলা হয়। সুবাগুলি আবার ভাগ করা হতো কয়েকটি সরকারের বা সরকারগুলিকে ভাগ করা হতো, সেটাকে পরগনা বলা হতো। ঠিক আছে? মনসবদারি ব্যবস্থা আকবর সামরিক ব্যবস্থাটি গুরুত্বপূর্ণ সংযোজন করে, সেটি হলো মনসবদারি ব্যবস্থা। মনসবদারি ব্যবস্থা হিসেবে তোমাদের পড়তে হবে পদাধিকারে মনসবদার বলা হতো যারা মনসব ছিল। প্রশাসনিক পদগুলোর মনসব, আর পদাধিকারীদের বলা হতো মনসবদার। ঠিক আছে? আমির এখানকার উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো আমির। মনসবদারদের যুদ্ধের ঘোড়াগুলি পর্যবেক্ষণের জন্য মাঝে মাঝে রাজধানীতে হাজির করতে হতো। ঠিক আছে? এবার পরের পাতায় কি মনসবদারি ও জাগিরদারি ব্যবস্থা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের পড়তে হবে। রাজস্ব ব্যবস্থা বা জাতি, এটা তোমাদের পড়ে রাখতে হবে। জাবদি কি তোমাদের পড়ে রাখতে হবে। জাবদ মানে কিন্তু নির্ধারণ, জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পথ হলো জাপ্তি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। ঠিক আছে? পরের পাতায় এখানে দহশালা ব্যবস্থা। ঠিক আছে? দহ মানে 10, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমাদের দেখতে হবে। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টোডরমল। আকবরের রাষ্ট্রমন্ত্রীর নাম কি ছিল? টোডরমল, রাজা টোডরমল। এটা কিন্তু তোমাদের দেখতে হবে। এটা প্রত্যেকটা স্কুলেই প্রায় কি করে আসে। ঠিক আছে? আমাদের চ্যাপ্টার আমাদের শেষ হলো। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে তৈরি করো, যেন পরীক্ষা যেন তোমাদের ভালো হয়।